চলো আগাই। কি বলা হয়েছে দেখো, ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের 15.82 গ্রামের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, কোন কন্ডিশনে বিক্রিয়া করে, কোন কন্ডিশনে দেখো, 37 ডিগ্রি সেলসিয়াস, 750 মিলিমিটার মার্কারি চাপ এবং 2.53 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ওকে, এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণটা বের করতে বলছে। একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমি যদি ভেজালের পরিমাণটা বের করতে চাই তাহলে টোটাল পরিমাণ আমাদের জানা থাকা লাগবে। এখানে কি টোটাল পরিমাণ দেওয়া আছে? দেওয়া কিন্তু নাই, তাহলে এই প্রশ্নে কিন্তু একটু মিস্টেক আছে। এই অঙ্কের জন্য কিন্তু ভাই আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো পরিমাণ জানার প্রয়োজন হয় না, বুঝতে পারছো? বাট এখানে কি দেওয়া আছে, এটা পরিমাণ দেওয়া আছে। তার মানে অবশ্যই এখানে প্রশ্নের টাইপিং এর ভাষায় একটু ভুল আছে। এখানে যে 18.52 গ্রাম পরিমাণটা দেওয়া আছে সেটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের না, সেটা আলটিমেটলি হচ্ছে ভেজাল যুক্ত ক্যালসিয়াম কার্বনেটের, বুঝতে পারছো? তার মানে এখানে একটু প্রশ্নের ভাষাটা একটু ভুল আছে, আমাদের একটু বুঝে নিতে হবে। এখানে কিন্তু 15.82 পরিমাণটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের না, এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের, বুঝতে পারলাম? আচ্ছা, সেখান থেকে আমরা ভেজালের পরিমাণটা খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে করা সম্ভব একটু দেখি। এই ধরনের অঙ্ক তোমরা বোর্ডে অনেক কোর্সও জানি। দেখো, ক্যালসিয়াম কার্বনেট এর সাথে আমরা HCl এর বিক্রিয়া দিব, তাহলে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং সাথে পানি। রাইট? দুই দিয়ে গুণ দাও সমতা করার জন্য, এখানে একটা কি লাগবে? আচ্ছা, মনে হয় সমতা হয়ে গেছে। হ্যাঁ, সমতা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আসো, যেহেতু এখানে বলছে আমাদের সম্পূর্ণরূপে বিক্রিয়া হচ্ছে, তাই না? তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো? তুমি মূল সহগ অনুপাত অ্যাপ্লাই করতে পারবা। খেয়াল করে দেখো, তোমার ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা জানা দরকার, ভেজালের পরিমাণ। আর আহ, পরিমাণ দেওয়া আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, তাহলে এখান থেকে আমরা কি করব? মোল সহগ অনুপাত অ্যাপ্লাই করব, তাই তো? আচ্ছা, তো আসো, আমি তাহলে এখান থেকে কি বলতে পারি মোল সহগ অনুপাত অনুযায়ী? ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। রাইট? আচ্ছা, তাহলে এখন এখানে জাস্ট আমাদের ডাব্লিউটা বের করে ফেললেই হবে। ওর জন্য ভরটা কত? 180, তাই না? মোলার ভর। আচ্ছা, এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য কিরকম বিষয়টা দেখো, তাপমাত্রা বলা, চাপ বলা এবং আয়তন বলা, তাই না? এখান থেকে তাহলে আমাদের পিভি বাই আরটি সেই ফর্মুলায় চলে যেতে হবে। রাইট? আচ্ছা, তাহলে এটা কি আসলো? পিভি বাই আরটি, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে আসো, তাহলে আমরা ডাব্লিউ এর মানটা ইজিলি বের করতে পারবো। আগে আমরা পিভি বাই আরটি একটু বুঝে চেষ্টা করি। খেয়াল করে দেখো, প্রেশারটা হচ্ছে মিলিমিটার মার্কারিতে দেওয়া, আয়তনটা কত কিসে দেওয়া? ডেসিমিটার কিউবে দেওয়া। আমরা জানি 1 ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার কিন্তু একই কথা। তার মানে আমি কিন্তু চাইলে চাপ থেকে আমরা এটিএম এ চলে যেতে পারি, তাই না? মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ চলে যেতে পারি। আর আয়তনটা তো লিটার দেওয়াই আছে, তার মানে এটা কিন্তু লিটার এটিএম ইউনিটে হিসাব করলে বেটার হয়। আগে একটা অঙ্ক দেখছিলাম সেটা এসআই ইউনিটে হিসাব করলে বেটার হইতো, বাট এই অঙ্কটা লিটার এটিএম ইউনিটে হিসাব করলে বেটার হয়। তুমি চাইলে এসআই দিয়ে হিসাব করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে এটা বেটার মনে হয়। যে অঙ্কে যখন যেভাবে করলে বেটার, আমরা সেটাকে সেভাবেই করব। তাহলে দেখো, প্রেশারের মানটা কত? 750 মিলিমিটার মার্কারি, সেটাকে আমরা খুব ইজিলি 760 দিয়ে ভাগ করলেই এটিএম এ চলে যাবে। করলাম। আচ্ছা, আয়তনটা কত? 2.53 ডেসিমিটার কিউব। তো এটা কিন্তু বলাই যাবে 2.53 লিটার, তাই না? যত ডেসিমিটার কিউব তত লিটার। ওকে, সাথে হচ্ছে আমি এই 100কে ওই পাশে নিয়ে গেলাম, সো 100 দিয়ে গুণ। রাইট? আচ্ছা, নিচে কি হচ্ছে আমাদের? আর আর এর মান কত হবে লিটার এটিএম ইউনিটে? 0.0821। এবং টেম্পারেচার কত? 37 ডিগ্রি, মানে 273 যোগ করলে 310 আসে, তাই না? তাহলে এত গ্রাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ভরটা। এইটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে 9.81 গ্রাম। 9.81 গ্রাম। তো আমাকে বলো, সুতরাং ভেজালের পরিমাণটা কত হবে? সুতরাং ভেজালের পরিমাণ বা ভেজাল ইকুয়াল টু টোটাল যে পরিমাণটা আছে 15.82, সেখান থেকে আমরা বাদ দিব কি? বিশুদ্ধ পরিমাণটা 9.81। ওকে, তাহলে এটা করলে কত আসে? 6.01 গ্রাম। রাইট? আচ্ছা, খেয়াল করে দেখো, এটা কিন্তু শুধুমাত্র পরিমাণ বলছে, শতকরা পরিমাণ বলে নাই, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আশা করি ভাই তোমরা বিষয়টা বুঝতে পারলা। চলে আসো নেক্সট অঙ্কে। এই প্রশ্নটা দেখো, খুব সুন্দর প্রশ্ন। যে খেয়াল করে দেখি, একটু ইউনিক প্রশ্ন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আমরা সাধারণত বোর্ডে করি নাই। 90 গ্রাম পানিতে আমি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিলালাম, তাহলে এটার একটা দ্রবণ তৈরি হলো। এবং 81 গ্রাম পানিতে আমরা 18.25 গ্রাম HCl মিশালাম, তাহলে এটা একটা দ্রবণ তৈরি হলো। তাহলে দুইটা জলীয় দ্রবণ তৈরি হলো, এবং তারপর আমরা দ্রবণ দুটিকে একসাথে মিশাইলাম।
ওকে, রাইট? তাহলে দেখো রিয়াকশনটা কি হচ্ছে, এই দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl তৈরি করবে হচ্ছে একটা লবণ, NaCl এবং পানি, রাইট? তাহলে এখানে সমতকরণ অলরেডি হয়ে গেছে। পরে কি বলা হয়েছে যে আমি তাপ প্রয়োগে মিশ্রণটিকে সম্পূর্ণরূপে শুকাইতে হলো। তাহলে শুকানোর পর কি থাকবে, খেয়াল করে দেখো, আমার কিন্তু পানিটা কিন্তু আর থাকবে না, থাকবে, থাকবে শুধুমাত্র লবণ। ওকে, এই দেখো বলা হয়েছে যে সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে। তার মানে আমি প্রশ্ন পড়েও বুঝতে পারলাম শুকানোর পর কিন্তু শুধুমাত্র লবণ অবশিষ্ট থাকে। তাহলে আমাকে একটু বলো, এই যে বিক্রিয়া দুইটা কিন্তু আমাদের বিক্রিয়কের পরিমাণ বলা আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং গ্যাস্ট্রিক, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl, তাই না? এদের মধ্যে কে লিমিটিং হয় একটু আইডিয়া করে বলো তো। এখানে কি আমাদের ওই যে মোল সহগ অনুপাত নিয়ে দেখার দরকার আছে, কোনটা ছোট কোনটা বড়? একটু খেয়াল করো, আমি শুকায় ফেললাম, শুকানো মানে কি, পানি বের করে ফেলা, তাই না? পানি নিয়ে ফেলা। তো শুকানোর পর কি অবশিষ্ট থাকলো, লবণ, তাই না? তার মানে এখানে শুধুমাত্র বিক্রিয়া পরে পানি এবং লবণ তৈরি হয়েছে। তার মানে বুঝতেই পারলাম কোন রকমের সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোন রকমের HCl কিন্তু অবশিষ্ট নাই। তার মানে এখানে দুইটাই লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারলাম কি বিষয়টা? তার মানে এখানে কিন্তু আর হচ্ছে ওই অনুপাত নিয়ে দেখার দরকার নাই, কোনটা ছোট কোনটা বড় কোনটা লিমিটিং। আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারলাম এখানে শুধুমাত্র লবণ এবং পানি এই দুটা যৌগই তৈরি হয়েছে, মানে HCl আর NaOH দুইটা কিন্তু বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। ওকে, তো আমরা কিন্তু অঙ্কের ওই স্টেপটাকে কমাই ফেললাম। তোমরা চাইলে হিসাব করতে পারো, কোনো সমস্যা নাই, হিসাব করে দেখবা দুইটা সমান আসতেছে, মানে যে মানে দুইটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে, প্রথমে আমরা দেখব কত গ্রাম লবণ পাওয়া যায় সেই হিসাবটা একটু করে ফেলি, যেহেতু দুইটাই লিমিটিং বিক্রিয়ক আমি যে কোনো একটা দিয়ে চাইলে হিসাব করতেই পারি। বুঝতে পারছি, যে কোনো একটা দিয়ে আমি চাইলে হিসাব করতে পারবো। তাহলে দেখো, ধরো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মোল সংখ্যা বাই সহগ, ইকুয়ালটা কি হবে, এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, এই লবণের মোল সংখ্যা বাই সহগ। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে মোল সংখ্যা বের করি। প্রদত্ত ভর সেটা হচ্ছে 20 গ্রাম, পানির ভরটা কিন্তু যোগ হবে না কারণ বিক্রিয়া কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড করে, ডিভাইডেড বাই মোলার ভর 40, রাইট? আচ্ছা, এখন এটার জন্য আমাদের ডাব্লিউ কত আসবে সেটা আমি বের করব। আণবিক ভর কত, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, সো 58.5। তো এখান থেকে আমরা কি করব, আমরা কিন্তু ডাব্লিউ ভরটা, মানে ডাব্লিউ মানটা বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, সেখানে আমাদের মানটা হচ্ছে 29.25। বেসিক্যালি আমরা এখানে অর্ধেক করে দিলাম, হ্যাঁ, 29.25 গ্রাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই লবণের ভর। আচ্ছা, তো চলো হচ্ছে পরের পার্টে আসি। আচ্ছা, পরের পার্টে কি বলা হয়েছে দেখো, সম্পূর্ণ শুকাতে 10 ঘন্টা সময় লাগে, তাই না? তাহলে এই সময়ে প্রতি সেকেন্ডে আহ কতটি পানির অণু বাষ্পীভূত হয়েছে, মানে পানির অণু বাষ্পীভবনের হার আমাকে বের করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু অঙ্কের একটা পার্ট অলরেডি করে ফেলছি, লবণের পার্টটা, এবার সব পানির পার্টটা আমরা একটু করার চেষ্টা করি। তো প্রথমে দেখতে হবে কি পরিমাণ পানি এখানে তৈরি হলো এবং কি পরিমাণ পানি 10 ঘন্টায় বাষ্পীভূত হলো, তাই না? আচ্ছা, সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমি যদি পানির টোটাল পরিমাণটা বের করতে চাই, হ্যাঁ, সামেশন অফ ডাব্লিউ অফ ওয়াটার, তাহলে কত আসবে? একটু খেয়াল করে দেখি প্রশ্নের মধ্যে কি কি ভ্যালু বলা আছে। 90 গ্রাম এবং 81 গ্রাম, তাই না? তাহলে 90 এবং 81, রাইট? এটা দিয়ে করলে কিন্তু অঙ্ক ভুল হবে। কেন? কারণ ঠিক আছে, আমি হচ্ছে প্রথমে কিন্তু 90 আর 81 গ্রাম পানি নিছি, বাট বিক্রিয়া শেষে দেখো আমাদের কিন্তু কিছু পরিমাণ পানি তৈরিও হচ্ছিল, তাই না? সেই পানিটাও কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, তাই না? সেই পানিটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করা দরকার। তো এখানে কত পরিমাণ পানি তৈরি হবে, তুমি কিন্তু চাইলে খুব ইজিলি এই ডাটাগুলো দিয়েই কিন্তু পানির পরিমাণটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তাও আমি এখান থেকে তোমাকে একটু দেখাচ্ছি সাইডে পানি কি কি পরিমাণ বের হচ্ছে বা কি পরিমাণ তৈরি হচ্ছে। এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, মোল সংখ্যা অনুপাত নাও, ডিভাইড বাই 1 ইকুয়াল টু এন অফ H2 ডিভাইড বাই 1। এটা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটা কিন্তু ডাব্লিউ বাই, আচ্ছা, তাহলে ডাব্লিউ মান কত আসে, মাত্র 9 আসে, রাইট? তো আমি কিভাবে সরাসরি বের করতে পারতাম, এখানে দেখো আমাদের লবণের ভরটা কি হয়েছে, তার আণবিক ভরের অর্ধেক হয়ে গেছে। তো তুমি চাইলে পানিটা ওইভাবে বের করতে পারতা, তার আণবিক ভরের অর্ধেক হয়ে গেছে, তাই না? যাই হোক, যেটাই হোক কোনো সমস্যা নেই। আমরা এখানে কি করলাম, আমরা কিন্তু এখানে পানির ভরটা বের করে ফেললাম। ওকে, পানির ভরটা কত আসে, আমাদের এখানে আসে হচ্ছে মাত্র 9 গ্রাম। ওকে, সেটা আমরা এখানে বসাই দিলাম, রাইট? তাহলে এই 9 গ্রাম কিন্তু এই পানির, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা দিয়ে অঙ্ক না করলে কিন্তু অঙ্ক ভুল। এটা কত আসে, 180 গ্রাম আসে।
রাইট? এরকম বিষয়টা। তার তার মানে তুমি বলতে পারো 10 ঘন্টা সময়ে 180 গ্রাম পানি বাষ্পীভূত হচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের বলা যায়। তাহলে এই সবটা হচ্ছে আমি এখানে তোমাদের দেখাই। তার মানে তুমি বলতে পারো যে 10 ঘন্টা সময়, তাই তো, 10 ঘন্টা সময় আমাদের পানির অণু বাষ্পীভূত হয় 180 গ্রাম। এখন 10 ঘন্টা মানে কত সেকেন্ড সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। 1 ঘন্টা হয় 3600 সেকেন্ড, তাই না? তার মানে 10 ঘন্টা হচ্ছে 10 × 3600 এত সেকেন্ড। রাইট? আচ্ছা, তো বলো হচ্ছে 1 সেকেন্ডের জন্য কি আসবে? 1 সেকেন্ডের জন্য পরিমাণটা আসা হচ্ছে 180/10 × 3600 এত গ্রাম। তার মানে প্রতি সেকেন্ডে এত গ্রাম পানি হচ্ছে বাষ্পীভূত হবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই পরিমাণটা আসে হচ্ছে মোটামুটি 0.005, 0.005 এত গ্রাম। ওকে, কিন্তু আমার কি এই প্রশ্নের মধ্যে পরিমাণটা চাওয়া হয়েছে? না, আমার তো চাওয়া হয়েছে কতটি পানির অণু। তাহলে আমাদের অণুতে যাইতে হবে। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে এখন আমাদের নতুন ডাব্লিউ, তাই না? একটু খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের এখন নতুন ডাব্লিউ। অর্থাৎ যে ডাব্লিউ দিয়ে এখন আমরা আহ, পানির অণুর হিসাব করব, তাই না? এটা ধরো আমরা ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু ইজিয়ার হবে। ওকে, ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে এখন আমরা কি করব? পরিমাণ থেকে অণুর সংখ্যায় চলে যাব। তাহলে আমাদের ফর্মুলাটা কি বলো তো একটু? আমাদের ফর্মুলা হচ্ছে মোল সংখ্যা ইকুয়াল টু W/M ইকুয়াল টু N/N, তাই না? এটা দিয়ে কিন্তু আমরা চাইলে খুব ইজিলি ক্যাপিটাল এন এর মানটা বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আসো এখান থেকে আমি কি করতে পারি। ক্যাপিটাল এন এর মান কত আসবে? ডাব্লিউ মান আসছে তোমার 0.005, এম এর মান পানির জন্য 18 আমরা জানি, ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। তাহলে এতটি পানির অণু এখানে দরকার। আচ্ছা, তাহলে এটা করলে কত আসে? 1.67 ইন্টু 10⁻20, 1.67 ইন্টু 10⁻20, এতটি পানির অণু। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই প্রশ্নের উত্তর। তাহলে আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝতে পারলা। ওকে, আচ্ছা, চলে আসা হচ্ছে আমাদের নেক্সট অঙ্কে। এখানে কি বলা হয়েছে যে একটি আকরিকে, একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। একটি আকরিকে 23.14% ম্যাগনেটাইট আছে। ওকে, ম্যাগনেটাইট মানে কি? ম্যাগনেটাইট হচ্ছে সে আকরিক যেখানে মূল উপাদান পাওয়া যাবে হচ্ছে আয়রন 2, 3 অক্সাইড, হ্যাঁ, Fe3O4। রাইট? আচ্ছা, এখন এই আকরিকটা আমরা কি করলাম, তো ধরো হচ্ছে আমরা এই জিনিসটা একটু একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এই ধরো হচ্ছে আমাদের সেই আকরিকের পরিমাণটা, হ্যাঁ, এটা হচ্ছে টোটাল সেই আকরিকের পরিমাণ। এর মধ্যে জাস্ট 23.14% হচ্ছে ম্যাগনেটাইট আছে। ওকে, জাস্ট 23.14% আমি কি পাবো? ম্যাগনেটাইট পাবো। ওকে, আচ্ছা, পরে আসি যে আকরিকটিকে আমরা গুঁড়া করে বাত্তা চুল্লিতে প্রক্রিয়াকরণ করা হলে আকরিকের ধারণকৃত লোহার, মানে এই যে Fe3O4 এর মধ্যে যে আয়রন গুলো আছে, সেই লোহার কেবলমাত্র 80% অশোধিত কাঁচা লোহা হিসেবে পাওয়া যায়। মানে সব লোহা হচ্ছে আমরা এই Fe3O4 থেকে বের করে আনতে পারবো না। কতটুকু বের করে আনতে পারবো? ধরো হচ্ছে এই যে 80%টা। ওকে, এই ধরো হচ্ছে আমাদের সেই 80%। এখন কি বলা হয়েছে? 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা পেতে হলে আমাকে কি পরিমাণ আকরিক প্রক্রিয়াজাতকরণ করতে হবে? ওকে, খেয়াল করে দেখো, তাহলে আমরা কিন্তু কি করতে হবে, তিনটা বক্স পাচ্ছি এখানে, তাই না? প্রথম যে বড় বক্সটা সেটা হচ্ছে আকরিকের বক্স, সেকেন্ড বড় বক্সটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইটের বক্স, এবং থার্ড বড় বক্সটা হচ্ছে আমাদের এই অশোধিত কাঁচা লোহার বক্স, তাই না? বা তুমি লোহার বক্স তুমি বলতে পারো। তার মানে এখানে আমাদের 3 ধাপে অঙ্কটা করতে হবে, তিনটা বক্স হচ্ছে আমাদের পরপর সলভ করতে হবে। এটা হচ্ছে আমাদের অঙ্কের বেসিক কথা। এবং কিভাবে কি করতে পারি মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্কে যেখানে একাধিক স্টেপের অঙ্ক আসে সেটা আমরা সবসময় ভেতর থেকে বাইরের দিকে যাব, ঠিক আছে, ছোট থেকে বড়র দিকে যাব। তাহলে আমাদের কাজটা করা ইজিয়ার হবে। আসো তাহলে আমরা শুরু করি। তাহলে এখন দেখি এখানে কি বলা হচ্ছে যে 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা, এটা হচ্ছে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমাকে বলো, এই যে আয়রন 2, 3 অক্সাইড Fe3O4 এর মধ্যে কি যেই আয়রনের পরিমাণটা পাবো সেটা কি 100-র সাথে সামঞ্জস্যপূর্ণ? উত্তর হচ্ছে না। কেন? কারণ আমরা কিন্তু এই Fe3O4 এর মধ্যে যে আয়রনটুকু আছে তার মাত্র 80% বের করে আনতে পারি। ওকে, তার মানে আমাদের এখানে ঐকিক নিয়ম চলে আসলো না। আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতেই পারি যে 80% যেহেতু বলছে, সো টোটাল পরিমাণটা যদি 100 হয় তার মাত্র 80 মেট্রিক টন হচ্ছে আমরা বের করে আনতে পারবো। রাইট? বিষয়টা এরকমই। অর্থাৎ যদি আমাদের লোহার পরিমাণটা হয় 100 মেট্রিক টন, তার মধ্যে শুধুমাত্র আমরা
মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা হিসেবে পাই। তাহলে ঐকিক নিয়মে চলে আসো। ঐকিক নিয়মে আমরা বলতেই পারবো হচ্ছে 80 মেট্রিক টন বা 80 টন অশোধিত লোহা, এটা পাওয়া যাবে হচ্ছে 100 মেট্রিক টন আকরিক লোহা থেকে। ওকে, রাইট। তাহলে একের জন্য হিসাবটা কত, আর এই 100 জন হিসাবটা কত, সেটা করলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। সেটা কত দেখো, 100 × 100 ঐকিক নিয়ম ডিভাইডেড বাই 80 অ্যাটোমেট্রিক টন, সেটা আসবে হচ্ছে 125 মেট্রিক টন। ওকে, 125 এত মেট্রিক টন। মেট্রিক টন আর টন কিন্তু সেম জিনিস, অর্থাৎ আমাদের কিন্তু এই যে প্রথম বক্সটা যেটা ছিল সেটার হিসাব কিন্তু ডান। ওকে, আচ্ছা। এখন দেখো এই যে যেটার পরিমাণ বের করলাম, এটা হচ্ছে আমাদের এই Fe3O4 এর মধ্যে যে আয়রনের পরিমাণটা আছে, অর্থাৎ এই যে আয়রনটা, এইটার পরিমাণ। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি যাব, এখান থেকে সুন্দর মতো এই আয়রনের পরিমাণটা ব্যবহার করে আমরা Fe3O4 এর পরিমাণ বের করব, তাহলে আমাদের সেকেন্ড বক্সটা সলভ হয়ে যাবে। তাহলে এখন আমরা কি বলতে পারি, অঙ্কের সেকেন্ড স্টেপে আমি কিন্তু ইকুয়েশনটা দেখতে পারবো। ইকুয়েশনে কি দেওয়া আছে, এই যে Fe3O4 তার সাথে 4CO রিয়াকশন হচ্ছে, তৈরি করবে হচ্ছে 3Fe এবং 4টা কার্বন ডাইঅক্সাইড। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো, আমি মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করব। আমার পরিমাণটা দেওয়া আছে এই আয়রনের, এবং আমি বের করতে চাচ্ছি হচ্ছে Fe3O4 এর পুরো পরিমাণটা, তাই না? তো তুমি এখানে মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করে ফেলো। কিভাবে অ্যাপ্লাই করতে পারি, যে N অফ Fe ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু N অফ Fe3O4 ডিভাইডেড বাই 1। ওকে, বিষয়টা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা কি করতে পারি। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু পরিমাণগুলোকে টনে বলা আছে, তাই না? এবং আমরা কিন্তু ওই যে বলছিলাম ডাব্লিউ এবং এম কে কিন্তু গ্রামে প্রকাশ করি। বাট এখানে কিন্তু সিমিলার যুক্তি, একদম প্রথম অঙ্কে আমরা যে যুক্তি অ্যাপ্লাই করছিলাম সেই যুক্তি এখানে অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের ইকুয়েশনের দুই পাশে কি আছে, গ্রাম দেওয়া আছে, তাই না? তো আমি কি করব, গ্রামকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে যাব, তারপর আবার 1000 দিয়ে ভাগ করে টনে যাব, তাই না? তার মানে দুই পাশে গ্রাম থাকা যেই কথা, দুই পাশে কেজি থাকা একই কথা, আবার দুই পাশে টন থাকা কিন্তু একই কথা। ওকে, রাইট। তার মানে আমি ধরে নিলাম দুই পাশে আমরা টন নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে আমি বলতে পারি ওর যে পরিমাণটা ডাব্লিউ, সেটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের সেই ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে 125, রাইট। আচ্ছা, এবং এখানে আমাদের ভরটা কত হবে দেখো, আয়রনের জন্য ভরটা বলা আছে 55.8। তাহলে এটাকে আমরা টনে হিসাব করলাম 55.8। ওকে, সাথে কিন্তু 3 গুণ অবস্থায় আছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা খুব সুন্দর করে Fe3O4 এর তুমি চাইলে পরিমাণটা বের করতে পারো অথবা মূল সংখ্যাটা বের করতে পারো। ধরো আমি পরিমাণটা বের করতেছি, Fe3O4 ডিভাইডেড বাই পরিমাণ। তো পরিমাণ কি আসবে, তিনটা আয়রন, সো 3 × 55.8 প্লাস অক্সিজেন হচ্ছে 4টা, 4 × 16। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের তার পরিমাণটা। এখান থেকে আমরা খুব সুন্দর মতো করে ডাব্লিউ মানটা বের করে ফেলবো। তো আমরা পরের অঙ্কে, পরের পৃষ্ঠায় যাই। তাহলে আমাদের Fe3O4 এর ডাব্লিউ মানটা কত আসে, আমরা ক্যালকুলেট করে পাবো 172.789 172.789 টন। ওকে, এভাবে আমরা বলি। ওকে, তাহলে আমরা মোটামুটি এই মানটা বের করতে পারলাম। এখন দেখো কি বলা হয়েছে এখানে, যে খেয়াল করো, এই আকরিকের মধ্যে 23.14% ম্যাগনেটাইট থাকবে, তাই না? সো আমরা যেখানে Fe3O4 এর পরিমাণটা পাইলাম, সেটা হচ্ছে ম্যাগনেটাইটের পরিমাণ, তাই না? এই ম্যাগনেটাইট কি আকরিকের মধ্যে 100% আছে? নাই। তার মানে এখন হচ্ছে আমাদের এই যে বড় যে বক্সটা আছে, হ্যাঁ, সবচেয়ে বাহিরের বক্সটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, এই যে এই বক্সটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। কিভাবে আমরা ঐকিক নিয়মে করতে পারবো? হ্যাঁ, ঐকিক নিয়মে কি হবে, যেহেতু এখানে বলা আছে 23.14%, তাহলে কি বলা যায়, 23.14 টন ম্যাগনেটাইট থাকবে 100 টন আকরিকের মধ্যে, তাই না? এরকমই তো বিষয়টা। আচ্ছা, তাহলে একের জন্য কত, এবং আমাদের এখানে 172.789 এটার জন্য কত আসবে, তাই না? সো তুমি চাইলে এখানে ঐকিক নিয়মে করতে পারবা। তাহলে বলতে পারি যে 23.14
14 টন ম্যাগনেটাইট পাওয়া যাবে, Fe3O4। এইটা পাওয়া যাবে হচ্ছে 100 টন আকরিকে। রাইট। আচ্ছা, একের জন্য কত, আর এখানে যেটা আসছে 172.789, এইটার জন্য কত আসে? তাহলে 100 × 172.789 ডিভাইডেড বাই 23.14। ওকে, আমি চাইলে এটাকে সরাসরি হিসাব করতে পারতাম, তা হচ্ছে আমি তোমাকে ইকুয়েশনটা একটু দেখাই দিলাম। ওকে, সো এই মানটা আসলে হচ্ছে 746.714 টন, 714 টন। ওকে, তো আশা করি ভাইয়া তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে গেল। আচ্ছা, চলে আসো পরের টপিক, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন টাইপ 4, সেটা ঘনমাত্রা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ওকে, সো ঘনমাত্রার বেসিকটা কি? আমরা কিন্তু মোটামুটি ইন্টারমিডিয়েটে যা পড়ছি তাই এখানে আমাদের পড়তে হবে, ঠিক আছে? নতুন কিছু নাই, জাস্ট আমি এখানে তোমাদের কিছু শর্টকাট নিয়ে একটু আলোচনা করি। যে আমরা এখানে মেনলি মোলারিটি, শতকরা পরিমাণ, এবং পার্টস পার মিলিয়ন বা পিপিএম, এই তিনটা একক নিয়ে বেশি আলোচনা করব। এছাড়াও মোলালিটি বলতে একটা একক আছে, আবার ধরো নর্মালিটি বলে কিন্তু একটা থিওরি আছে। ওকে, সেগুলো নিয়ে আমরা অল্প অল্প আলোচনা করব। তো আগে হচ্ছে যেটা আমরা দেখলাম যে মোলারিটি, এই মোলারিটি বলতে কি বোঝায়? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, তাই না? এটা আমরা জানি। আর এটা কি বললাম? শতকরা পরিমাণ, তাই তো? অর্থাৎ প্রতি 100 ml দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত থাকে, তাই না? রাইট, সেটাকে আমরা সাধারণত W/V সলিউশন বলি। রাইট। তো যদি আমাকে কিছু বলা না থাকে, আমরা কিন্তু সেটাকে W/V ধরবো। রাইট। আচ্ছা, আরেকটা কি বলছিলাম? পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, মিলিয়ন মানে কি 10⁶, অর্থাৎ প্রতি 10⁶ ml দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত থাকে সেটা হচ্ছে আমাদের পার্টস পার মিলিয়নে ঘনমাত্রা। ওকে, এটাকে তুমি এস দিয়ে পিপিএম লিখতে পারো। এখন এদের মধ্যে যে কনভার্সনটা, সেই কনভার্সনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি কিভাবে মোলারিটি থেকে পার্সেন্টেজ এস এ পার্সেন্টেজ এক্স এ প্রকাশ করতে পারবা? তার জন্য ফর্মুলা হচ্ছে S = 10 × x/m। ওকে, রাইট, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। পার্সেন্টেজ থেকে পিপিএম এ কিভাবে প্রকাশ করবা? এটার জন্য ফর্মুলাটা হচ্ছে S/PPM = x × 10⁴, ঠিক আছে? অর্থাৎ এক্স এ যে মানটা পাবো সেটাকে আমরা 10⁴ দিয়ে গুণ করে দিব। আর পিপিএম এর সাথে মোলারিটির কি সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সেটা হচ্ছে S/PPM = S × m × 10³। রাইট, এটুক মনে রাখলে আমাদের আশা করি কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেখা যাক কি কি প্রশ্ন আসছে। দেখো, প্রথমে বলা হয়েছে যে 0.2 মোলার সোডিয়াম কার্বনেটে দ্রবণকে তুমি শতকরায় প্রকাশ করো, ঠিক আছে? এখন দেখো, এটা নিশ্চয়ই এস এর মান, তাই না? আমাদের কিসে যাইতে হবে? আমাদের যাইতে হবে হচ্ছে পার্সেন্টেজে, তাই না? তো আমাদের ফর্মুলা কি ছিল? S = 10x/m। এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবা, S × m/10। এস হচ্ছে মোলার ঘনমাত্রা, এম হচ্ছে তার আণবিক ভর বা মোলার ভর। সোডিয়াম কার্বনেটের জন্য হচ্ছে 106, এবং নিচে তো সূত্রে 10, তাই না? আচ্ছা, সো এই পরিমাণটা করলে আমরা উত্তর পেয়ে যাব, সেটা হচ্ছে 2.12, 2.12 এত পার্সেন্ট আমাদের উত্তর আসবে, অপশন বি। ওকে, তো চলো আগাই। পরে কি বলা হয়েছে? 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দ্রবণের ঘনমাত্রা পিপিএম এ প্রকাশ করতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা ফর্মুলা কি পড়ছিলাম? যে S/PPM = পড়ছিলাম হচ্ছে S × m × 10³ রাইট। আচ্ছা, সো এস এর মান হচ্ছে 0.1, মোলারিটিতে ঘনমাত্রা, মোলার ভর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40, এবং তার সাথে সূত্রে 10³ দিয়ে আমি গুণ করে দিব। ওকে, তাহলে এত পিপিএম হচ্ছে আমাদের উত্তর চলে আসবে। এটা আসলে হচ্ছে 4000, এত পিপিএম। খুবই সহজ, অপশন সি উত্তর। চলো আগাই। এখানে কি বলা হয়েছে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরীক্ষাগারে দুটি রিয়েজেন্ট বোতলে সোডিয়াম কার্বনেট রক্ষিত আছে। একটি দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.25 মোলার, এবং অপর দ্রবণের ঘনমাত্রা হচ্ছে
4 মোলার। এখন আমি যদি এদের দিয়ে ব্যবহার করে এদের ভিন্ন ভিন্ন অনুপাত নিয়ে 0.32 মোলার ঘনমাত্রার একটা দ্রবণ প্রস্তুত করতে চাই, তাহলে তাদের থেকে আমি কি আয়তন নিয়ে মিশাবো? ওকে, দেখো, মনে হতে পারে খুবই কঠিন জিনিস, কিন্তু আসলে দেখো বিষয়টা খুবই সিম্পল। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখি। ধরো আমাদের প্রথম পাত্র থেকে আমি N মোল নিব, তাহলে N1। এবং দ্বিতীয় পাত্র থেকে আমি N2 মোল নিব। ওকে, এরকম বিষয়টা। এই দুটো মোলকে মিশানোর পর আমি হচ্ছে নতুন মোল পাবো। ঠিক আছে, এরকম বিষয়টা। আচ্ছা, এবার তাহলে আমরা ফর্মুলাটা বসাই। এন এর ফর্মুলা কি ছিল? আয়তন ইন্টু মোলারিটি। ধরলাম আমরা প্রথম পাত্র থেকে V1 আয়তন নিব। ঠিক আছে, তাহলে আমাদের আয়তন হচ্ছে V1 আর মোলারিটি হচ্ছে 0.25। সো 0.25 ইন্টু V1। দ্বিতীয় পাত্রের জন্য একই কথা, 0.4, এতে দ্বিতীয় পাত্রের মোলারিটি, এবং এটার জন্য ধরলাম আমরা V2। এখন মেশানোর পর আমাদের আয়তন কি হয়ে যাবে? V1 + V2, রাইট? এরকম বিষয়টা। এবং ঘনমাত্রা কত? 0.32, তাই না? এই যে দেখো, রাইট। এখান থেকে আমরা সুন্দর মতো V1 এবং V2-র অনুপাত বের করবো। দেখো, কোনটারই কিন্তু এক্সাক্ট মান জানার দরকার নাই, জাস্ট আমাদের কি করতে হবে? অনুপাত বের করতে হবে। সো এখন একটু খেয়াল করে দেখি তাহলে। এখানে তুমি যদি এদিক ওদিক করো, তাহলে V1/V2, এই মানটা তুমি কত পাচ্ছ? এটা পাচ্ছ হচ্ছে, V1 এর রাশিটা হচ্ছে নিচে আসলো 0.32। এটা তুমি নিজেদের মতো হিসাব করতে পারবে, কোনো সমস্যা নাই। -0.25, আর উপরে আসবে হচ্ছে 0.4 -0.32, রাইট? আচ্ছা, সো এইটা এটা যদি আমরা হিসাব করি, তাহলে কত পেয়ে যাব? 8/7, তাই না? সুতরাং তুমি তাহলে কি বলতে পারো? প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের আয়তনের অনুপাত হবে হচ্ছে 8:7। ওকে, তাহলে আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা আগাই তাহলে, দেখি। When 190 grams of magnesium chloride is dissolved in water, resulting solution is 500 ml। অর্থাৎ দ্রবণের আয়তন আমি করলাম 500 ml, তাই না? এখন বলছে কি এটা মোলার কনসেন্ট্রেশন কত হবে, তাহলে এটার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে। তো এটার জন্য আমাদের যে 9-10 আমরা একটা ফর্মুলা শিখে আসছিলাম, সেটাই কিন্তু আমাদের জন্য এখানে প্রযোজ্য হবে, তাই না? আমরা কি ফর্মুলা শিখে আসছিলাম বলতো? W = S m v/1000, তাই না? এটা আমাদের বইয়েও আছে, এটা চাইলে ডিরাইভও করে আনা যায়। তো আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না। এখান থেকে খুব সুন্দর করে এস এর মানটা আমি বের করে ফেলবো। W × 1000/m × v, রাইট? ডাব্লিউ মান কত বলা আছে? 190, তাই না? সাথে তুমি সূত্রের 1000 দিলা। এম এর মান কত? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য আণবিক ভর হচ্ছে, তুমি সব করে পাইলা 95, 95, রাইট? আচ্ছা, আর এখানে ভি কত? অবশ্যই এটা এম এল এ আয়তন নিতে হবে 500, কারণ আমি কিন্তু উপরে 1000 বসায় ফেলছি। তাহলে এত মোলার হবে উত্তর। এটা যদি আমরা হিসাব করে ফেলি, তাহলে কত পাচ্ছি? 4, 4 মোলার। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের বিষয়টা, উত্তর হচ্ছে অপশন বি। গেল তাহলে। আচ্ছা, তাহলে আমরা আগাই। পরে কি বলা হয়েছে দেখো, আহ প্রায় সিমিলার টাইপের প্রশ্ন, জাস্ট একটু টুইস্ট আছে এখানে। দেখো, 250 ml 0.2 মোলার, 250 ml 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড, এটা প্রস্তুত করতে কত গ্রাম গাঢ় নাইট্রিক অ্যাসিড লাগবে? খেয়াল করে দেখো, আগে আমরা যে ফর্মুলা ইউজ করছিলাম মনে হতে পারে সেই ফর্মুলার এটা একটা অঙ্ক, বাট সেকেন্ড যে ইনফরমেশনটা, অ্যাসিডের গাঢ়ত্ব হচ্ছে 70%, এইটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন এই ইনফরমেশনটা দিয়ে কি বোঝায়? 70% বলতে আমরা কি বুঝি? এটা দিয়ে বোঝায় নাইট্রিক অ্যাসিডের মধ্যে মাত্র 70% থাকবে হচ্ছে HNO3, বাকি 30% অন্য কোনো উপাদান থাকতে পারে। বুঝতে পারছি তো? আচ্ছা, এবার দেখা যাক আমি কিভাবে করতে পারি। প্রথম যে ফর্মুলা যেটা আমরা হচ্ছে দেখলাম, ডাব্লিউ সূত্র, সেটা আমি বসাবো। W = SmV/1000। ওকে, এস এর মান হচ্ছে 2, এম এর মান হচ্ছে নাইট্রিক অ্যাসিডের জন্য 63, এবং ভি হচ্ছে 250, আর নিচে হচ্ছে সূত্রের 1000। অবশ্যই মনে রাখতে হবে এই ফর্মুলায় কিন্তু আয়তনটা ml এ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পরিমাণটা আসে হচ্ছে 31.5। অঙ্ক কি শেষ? না, অঙ্ক শেষ হয় নাই। এবার হচ্ছে 70%-এর কাহিনী। এটা দিয়ে কি বুঝায়? আমরা কিন্তু বলছি যে আমাদের ওই অ্যাসিডের দ্রবণের মধ্যে HNO3 সেটা থাকে হচ্ছে মাত্র 70%, রাইট? তাহলে তাহলে তুমি ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে পারো এখানে। কিভাবে করতে পারো? তাহলে বলতে পারো যে 70 গ্রাম নাইট্রিক
অ্যাসিড পাওয়া যায় অথবা HNO3 পাওয়া যাবে হচ্ছে 100 গ্রাম অ্যাসিডের দ্রবণে, এভাবে কিন্তু বলা যেতে পারে। তাহলে একের জন্য হিসাবটা কত, আর 31.5 গ্রামের জন্য হিসাবটা কত? তাহলে আমাদের উত্তর চলে আসবে এত গ্রাম অ্যাসিড। ওকে, সো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে 45, রাইট? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন এ। খুব ভালো প্রশ্ন ছিল এটা। তো গেল, চলো আমরা আগাই। আচ্ছা, এটা দেখো, এ স্যাম্পল অফ টিউব ওয়েল ওয়াটার ওয়াজ ফর দ্য প্রেজেন্স অফ আর্সেনিক, অর্থাৎ আর্সেনিক শনাক্ত করার জন্য আমরা হচ্ছে একটা পানির স্যাম্পল নিলাম। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 0.015 মিলিগ্রাম অফ আর্সেনিক ওয়াজ প্রেজেন্ট ইন 500 ml অফ টিউব ওয়েল ওয়াটার। ঠিক আছে, মানে 500 ml পানিতে আমি 0.015 মিলিগ্রাম আর্সেনিক পাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু এমজি মানে মিলিগ্রাম। জিএম মানে হচ্ছে গ্রাম, যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করতে পারি। এমজি মানে হচ্ছে মিলিগ্রাম। এখন এটা কনসেন্ট্রেশন জানতে চাওয়া হয়েছে, একটু মাথা খাটাই আমরা, এখানে কিন্তু পিপিএম এ জানতে চাওয়া হয়েছে, তাই না? রাইট, আমরা যে শর্টকাট ফর্মুলা দেখছিলাম সেটা কিন্তু মোলারিটি থেকে পিপিএম এর কনভার্সন, তাই না? এরকম ডাটা দেওয়া থাকলে আমি কি করব, আমরা হচ্ছে একদম যে সংজ্ঞা থেকে যে ফর্মুলাটা আসে সেটার মধ্যে চলে যাব, রাইট? তাহলে আমরা SPPM ইকুয়াল টু কি জানি? আমরা কিন্তু কি পড়ছিলাম, যে 10⁶ ml এ যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, তাই না? এটা কিন্তু আমরা পড়ছিলাম। দ্রবের ভর গ্রাম এককে ডিভাইডেড বাই দ্রবণের আয়তন 10⁶ ml হবে, রাইট? আচ্ছা, একটু খেয়াল করে দেখি এটাকে আমি আর কিভাবে লিখতে পারি। এই 10⁶ কে আমরা কিন্তু চাইলে একটু এভাবে লিখতে পারি। দেখো, উপরে ধরলাম আমরা 1 আছে, আর নিচে হচ্ছে 10³ এইভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি, তাই না? আচ্ছা, এবার একটু দেখো তো ভাইয়া, এখানে একটু কি হইলো, যে 1/10⁻³ এটাকে বলা যায় না 10⁻³ তাই না? তাহলে 10⁻³ গ্রাম মানে কি, 1 মিলিগ্রাম। আর নিচে গিয়ে আসলো 10³ ml, মানে 1000 ml কত লিটার হয়, 1 লিটার। অর্থাৎ আমি চাইলে এই জিনিসটাকে কি বলতে পারি, এটাকে বলা যায় হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ওকে, তার মানে এখান থেকে আমাদের ডিসিশন হলো যে পিপিএম এর ঘনমাত্রা যেই কথা, মিলিগ্রাম পার লিটারে ঘনমাত্রা কিন্তু একই কথা। বুঝতে পারলাম? তার মানে এখানে যে অঙ্কটা আছে, আমি যদি এইখানে এরকম ভাবে ডাটাগুলো বসাই দিই তাহলে কিন্তু আমি পিপিএম এ উত্তর পেয়ে যাব। একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে অলরেডি কিন্তু দ্রবের ভরটা মিলিগ্রামে দেওয়াই আছে। আমি যদি দ্রবণের ভর বা পানির পরিমাণটা যদি, হ্যাঁ, লিটারে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসে, রাইট? আচ্ছা, তার দ্রব্যের ভর হচ্ছে 0.015, এবং দ্রবণের আয়তনটা হচ্ছে 500 ml। তুমি 1000 দিয়ে ভাগ করো, 0.5 হচ্ছে আমরা পাবো, তাহলে এত পিপিএম আসে, তাই না? আচ্ছা, তো এই মানটা কত আসবে? এই মানটা আলটিমেটলি আসে হচ্ছে 0.03 পিপিএম, 0.03 পিপিএম, তাই না? দেখো তো অপশনে কি পিপিএম এর সাথে মিললো? এখানে দেওয়া 30 আর এখানে দেওয়া 300 মিললো না। তাহলে এখন আমি কি করতে পারি, এটাকে পিপিবি তে কনভার্ট করে ফেলতে পারি। কিভাবে কনভার্ট করব? এই যে যে মানটা আছে সেটাকে আমরা সুন্দর মতো 1000 দিয়ে গুণ করে ফেলবো, ঠিক আছে? রাইট, কারণ মিলিয়ন হচ্ছে 10⁶, আর বিলিয়ন হচ্ছে 10⁹ বিলিয়নে যাইতে গেলে 6 থেকে 9 মানে 3 পাও দিয়ে গুণ দিতে হবে। এটা করলে আসা হচ্ছে 30, 30 পিপিবি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন এ, 30 পিপিবি। ওকে, আশা করি তাহলে ভাইয়া আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এই প্রশ্নটা আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 31.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড, এটার 1200 ml পানিতে আমরা দ্রবীভূত করা হলো, মানে দ্রবণের আয়তন হচ্ছে 1200 ml। ওকে, দ্রবণটির শক্তিমাত্রা আমাদেরকে মোলালিটিতে হিসাব করতে হবে। এখন মোলালিটি বলতে কি বোঝায় সেটা একটু তোমাদের শর্ট করে বলে দিই। মোলালিটি মানে হচ্ছে প্রতি 1000 গ্রাম অথবা 1 কেজি দ্রাবকে, মানে 1 কেজি পানিতে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে। ওকে, তার মানে এটার জন্য আসলে হিসাবটা কি আসবে, দ্রবের পরিমাণ, যেটা অবশ্যই আমরা মোলে নিব, পার কেজি অফ সলভেন্ট। ওকে, মোল পার কেজি এরকম ইউনিটে আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, মানে এখানে আমরা পানির যে আয়তন থাকবে সেটাকে আমরা ভরে কনভার্ট করব। ওকে, আচ্ছা, এর জন্য আমাদের হেল্প করবে কি, যে পানির যে ঘনত্বটা দেওয়া আছে সেইটা, মানে রো এর মানটা। তাহলে আমরা যদি একটু রো এর মানটা ইউটিলাইজ করে ফেলি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো, আমরা কিন্তু কি জানি, যে M = ρ × V, এই ফর্মুলা আমরা ইউজ করবো। রো এর মানটা দেওয়া আছে 0.98
0.77 গ্রাম পার এম এল, মানে আয়তনটা অবশ্যই এম এল এ নিতে হবে, যেটা অলওয়েজ অলরেডি দেওয়া আছে, তাই না? 1200 ml, তাহলে এটা উত্তর কি আসবে? গ্রামে আসবে। আচ্ছা, তাহলে এই পরিমাণটা কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যায় হচ্ছে 1185.24 এত গ্রাম। 1000 দিয়ে ভাগ করে ফেলো, 1.185 এত কেজি পাওয়া যাবে, তাই না? আচ্ছা, হইল। তাহলে মোলালিটিতে কনসেন্ট্রেশন কি হবে? এটার জন্য ফর্মুলা হচ্ছে দ্রবের পরিমাণ, মানে দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর, অবশ্যই কেজিতে। আচ্ছা, তাহলে এত মোলাল হবে উত্তর। তাহলে দ্রবের মোল সংখ্যা কি হবে, যেহেতু পরিমাণ দেওয়া? তাহলে হচ্ছে W/V ফর্মুলা 31.5 ডিভাইডেড বাই তার আণবিক ভর, সেটা হচ্ছে 63, ইন্টু এই যে তার দ্রাবকের ভর 1.185, এত মোলাল হবে আমাদের উত্তর। আচ্ছা, সেটা পাওয়া যাচ্ছে 0.42, 0.42 এত মোলাল। ওকে। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, তো চলো আমরা আগাই। এখানে দেখো, অনেকটা সিমিলার প্রশ্ন, বাট এখানে দুইটা ঘনমাত্রা দেওয়া, কিভাবে ডিল করব? 40 ml H2SO4, সেটাকে আমরা 800 ml পানির মধ্যে দ্রবীভূত করলাম। ওকে, এটার আমাদের মোলালিটিতে কনসেন্ট্রেশনটা বের করতে হবে। H2SO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, আবার পানির জন্য ঘনমাত্রা দেওয়া আছে। একটু খেয়াল করে দেখে ভাই, আমরা যখন আগের ফর্মুলাটা দেখছিলাম সেখানে অবশ্যই দ্রবের পরিমাণটাকে আমাদের মোলে নিতে হচ্ছিল, তাই না? মানে W/V করে নিতে হচ্ছিল, অর্থাৎ দ্রবের পরিমাণটা অবশ্যই আমাদের গ্রামে লাগবে। হ্যাঁ, ওটা কিন্তু আমাদের এমএল দিলে হবে না। যদি এমএল দেওয়া থাকে, আমরা রো ব্যবহার করে গ্রামে চলে যাব। এবং দ্রাবকের ভরটা দেখো অলওয়েজ কেজিতে থাকা লাগবে। ওকে, ওইটা কিন্তু আবার এমএল হলে চলবে না। তার মানে এখানে দুইটাই হচ্ছে কি দেওয়া আছে, উল্টা দেওয়া আছে। কেজি দরকার বা গ্রাম দরকার, সেটা এমএল দেওয়া আছে। এই জন্য আমরা দুইটা রো ব্যবহার করে পৃথক পৃথক ভাবে সেটা তাদেরকে গ্রামে কনভার্ট করব, দেন আমরা অঙ্ক করব। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে প্রথমে আসা হচ্ছে H2SO4 এর জন্য কি আসবে? তাহলে আমাদের সূত্র কি? এম ইকুয়াল টু রো ইন্টু ভি, এটা হচ্ছে H2SO4 এর জন্য, রাইট? আচ্ছা, এখন দেখো ওর জন্য রো কত? 1.98। আয়তনটা অবশ্যই কিছু নিতে হবে, এমএল এ নিতে হবে, সেটা অলরেডি দেওয়া আছে 40, তো 40 দিয়ে তুমি গুণ করে দাও, গ্রামে তুমি উত্তর পাবা। আচ্ছা, এটা হয় হচ্ছে 79.2 গ্রাম, 79.2 গ্রাম। ওকে, একই রকম ভাবে তুমি পানির জন্য বের করো, রাইট? MH2O, এটাও কিন্তু কি আসবে? রো ইন্টু ভি। আচ্ছা, তো পানির জন্য রো কত? 0.9888, 0.9888। আর ভিটা কত আসবে? 800 ml। অবশ্যই তুমি এটাকে এমএল এ নিবা, কারণ দেখো এখানে কিন্তু পার এমএল বলা আছে। সো 800, এত গ্রাম আসবে পানির ভর। আচ্ছা, সো এটা আসে হচ্ছে 791.04, 791.04 এত গ্রাম। অবশ্যই এটাকে আমরা কেজিতে নিব, তার মানে 0.791 কেজি, রাইট? আচ্ছা, তাহলে আসো এবার, তাহলে মোলালিটিতে কত হবে? N/ক্যাপিটাল M, এইসব তো আমরা দেখছি অলরেডি। ধ্রুবের মোল সংখ্যা, প্রদত্ত ভর, সেটা হচ্ছে কত বের হলো আমাদের? 79.2 ডিভাইডেড বাই আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের জন্য 98, ইন্টু দ্রাবকের ভর 0. অবশ্যই কেজিতে 791 এত মোলাল আসবে আমাদের উত্তর, তাই না? আচ্ছা, তো এটা করলে আসা হচ্ছে 1.0217 এত মোলাল, রাইট? এই যে অপশন সি। বুঝতে পারলাম, তো আশা করি এটা আমাদের গেল। চলো আসো সামনের অঙ্কে, এখানে কি বলা হয়েছে, এটা আবার একটু অন্য টাইপের অঙ্ক। কোনো ডায়াবেটিক রোগীর 25 ml রক্তের মধ্যে 26 মিলিগ্রাম গ্লুকোজ আছে। এর পরিমাণটা আমাদের ppm এ বের করতে হবে, এবং পার্সেন্টেজ মিলিগ্রাম পার ডেসিলিটারে বের করতে হবে। সো ppm এর হিসাবটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। সো ওটা নিয়ে আমাদের আর কোনো প্যারা নাই। দেখো, SPPM ইকুয়াল টু কি বলতে পারি আমরা? দ্রবের ভরটা মিলিগ্রামে নিব, দ্রবণের আয়তনটাকে আমরা লিটারে নিব, তাই না? দ্রবের ভরটা দেখো অলরেডি মিলিগ্রামে দেওয়া আছে, তাহলে 26 মিলিগ্রাম। এবং দ্রবণের আয়তনটাকে কিন্তু আমরা লিটারে নিব। তো 25 ml দেওয়া, সুন্দর মতো এটার সাথে তুমি কি করবা? 10⁻³ দিয়ে গুণ করে দিবা, লিটারে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মিলিগ্রাম পার লিটার। তাহলে এটাই হচ্ছে ppm। ওকে, এটা করলে আসা হচ্ছে 1014, 1040 ppm। ওকে, গেল। আচ্ছা, এবার আসো পরের যে হিসাবটা, সেটা কি বলা হয়েছে? শতকরা মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা আমি কিভাবে করতে পারি? একটু খেয়াল করে দেখো ভাই, এখানে কি করছিলাম আমরা? ppm এর কনভার্সনটা করার সময় কি কাজটা করছিলাম? সুন্দর মতো ইনফরমেশন গুলাকে আমরা মিলিগ্রাম পার লিটারে নিয়ে গেছিলাম, তাই না?
রাইট? এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, যে মিলিগ্রাম পার লিটার বলতে আসলে কি বোঝায়। এটার সাথে মিলিগ্রাম পার ডেসিলিটার আমি কিভাবে কনভার্ট করতে পারি? মিলিগ্রাম পার 1 লিটার, এটাই তো আমাদের পিপিএম এর এককটা ছিল, তাই না? এখান থেকে আমি কিভাবে মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে পারি? আমরা কিন্তু জানি যে ভাইয়া 10 ডেসিলিটার হয় 1 লিটার, সো 1 লিটার মানে হচ্ছে 10 ডেসিলিটার, তাই না? এরকম বিষয়টা। তার মানে তুমি যদি মিলিগ্রাম পার ডেসিলিটার এই ইউনিটে প্রকাশ করতে চাও, তাহলে তোমার ভ্যালুটাকে সুন্দর মতো 10 দিয়ে ভাগ করে ফেলতে হবে। ওকে, তার মানে এখানে তোমার যে ভ্যালুটা বের হলো, সেটাকে তুমি যদি মিলিগ্রাম পার ডেসিলিটার এই ইউনিটে নিতে চাও, তাহলে কি করবা? জাস্ট সুন্দর করে 10 দিয়ে ভাগ করে দিবা। বাট আমাকে কিন্তু একটু করলেই হবে না, বলছে কি শতকরা পরিমাণ, অর্থাৎ পার্সেন্টেজটা কিন্তু বের করতে বলছে। বুঝতে পারছো? তার মানে এটাকে আমরা কি করব, 100% দিয়ে গুণ করে দিব। মানে 100 গ্রামের মধ্যে কত হয়, মানে 100 ইউনিটের মধ্যে হিসাবটা কত আসবে, সেটা হবে হচ্ছে 10400। হ্যাঁ, এত পার্সেন্টেজ মিলিগ্রাম পার ডেসিলিটার সলিউশন। তো আশা করি তোমরা জিনিসটা ভাবে বুঝতে পারছো। তাহলে আরো শর্ট আমি কিভাবে বলতে পারি, সুন্দর মতো তুমি 10 দিয়ে গুণ করে দিবা যদি এরকম কনভার্সন আমাদের করতে বলে। ওকে, ঠিক আছে, তো চলো আমরা আগাই। এটাই হচ্ছে তাহলে আমাদের উত্তর। এটা একটা এবং এটা একটা। চলো তাহলে আমরা আগাই। এরপর কি বলা হয়েছে দেখো, যে একদম ইউনিক একটা প্রশ্ন, যে 1 লিটার 2.10 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিডকে কি পরিমাণ পানি যোগ করলে সেটা 1.40 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিডে কনভার্ট হবে। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কি অ্যাড করতেছি? পানি অ্যাড করতেছি না? আমরা কিন্তু পাতিত পানি বা ডিস্টিলড ওয়াটার অ্যাড করতেছি। ওকে, তার মানে আমি কিন্তু এখানে কোনো সালফিউরিক অ্যাসিড অ্যাড করলাম না, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিডের আগের যে মোল সংখ্যা সেটা যা ছিল, সেটা কিন্তু পরের ক্ষেত্রেও মোল সংখ্যা সমান হবে। তার মানে N1 = কি হবে? N2 হবে, তাই না? এখান থেকে আমি কি বলতে পারি, এদের যে পরিমাণগুলো সেটাও কিন্তু কনস্ট্যান্ট হবে, তাই না? সেটাকে আমরা ধরো বললাম কি, এম দিয়ে বললাম, M1 = হবে M2। এখন আমরা কিন্তু জানি যে এম বলতে আবার কি বোঝায়, রো ইন্টু ভি। সো এটার রো এবং ভি, এটা যা হবে, এটা রো এবং ভি এর গুণফল কিন্তু একই হবে, তাই না? আচ্ছা, এখানে যেহেতু আপেক্ষিক গুরুত্ব বলা আছে, আমরা প্রথম লেকচারে কি বলছিলাম, আপেক্ষিক গুরুত্বের যে ভ্যালুটা দেওয়া থাকবে তাকে যদি আমরা গ্রাম পার এমএল ইউনিটে প্রকাশ করি, তাহলে কিন্তু রো বের হয়ে আসে। সেই জিনিসটা আমরা এখানে করব। তো সুন্দর মতো আমরা ভি2 বের করে ফেলি। তাহলে রো 1 হচ্ছে 2.1, ভি1 হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তার মানে এটাকে আমরা অবশ্যই এমএল এ নিয়ে যাব। হ্যাঁ, না নিলেও সমস্যা নাই, তাহলে উত্তর আমাদের লিটারে বের হবে। সমস্যা নেই, আমরা 1 লিটারে রাখি। ওকে, আর রো 2 এর মানটা কত? 1.40। ওকে, তাহলে এত লিটার আসবে আমাদের ভি2 এর মান। সে মানটা কত আসে? 1.5 লিটার। তাহলে এখন বলো কতটুকু পানি তোমাকে অ্যাড করতে হবে। তো সুতরাং পানি অ্যাড করা লাগবে ডেল ভি ইকুয়াল টু পরের আয়তন মাইনাস আগের আয়তন, অর্থাৎ 1.5 লিটার মাইনাস 1 লিটার। এর মানটা আসলে হচ্ছে কত? 0.5 লিটার, অথবা তুমি এটাকে 500 ml কিন্তু বলতে পারো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। গেল? আশা করি ক্লিয়ার। চলে আসো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের একটা নর্মালিটির প্রশ্ন। এখানে কি বলছে? 40 সিসি 0.5 নর্মাল এইচসিএল। এখন নর্মালিটি বলতে কি বোঝায়, যে প্রতি লিটার দ্রবণের যত তুল্য ভর পরিমাণ দ্রব্য থাকে। ওকে, তুল্য ভর জিনিসটা কি? আমি যদি ওই দ্রবের মোলার ভরকে তার 4 সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের তুল্য ভর চলে আসে। ওকে, এবং প্রতি লিটার দ্রবণে যত তুল্য ভর দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে তার নর্মালিটি। তার মানে মোলারিটির মানের সাথে যদি আমি তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের নর্মালিটি বের হয়ে আসে। তাহলে এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিই। নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। ওকে, সো এটা আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা, এবার গেল, খেয়াল করে দেখো এখানে প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। এরকম কন্ডিশন 30 সিসি 1 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 120 সিসি 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড, এদেরকে একসাথে মিশ্রিত করলে মিশ্রিত অ্যাসিডের মাত্রা নর্মালিটিতে করতে হবে। ওকে, একটু খেয়াল করে দেখি কিভাবে কি করা যেতে পারে। আমি প্রথমে কি করলাম, প্রথমে আমরা এখানে HCl এর কিছু পরিমাণ নিলাম, দেন H2SO4 এর কিছু পরিমাণ নিলাম, আর লাস্টে HNO3 এর কিছু পরিমাণ নিলাম। নিয়ে আমি কি পাইলাম? একটা নতুন দ্রবণ পাইলাম, তার মোল সংখ্যা ধরলাম আমরা এন। ওকে, এখানে আমরা জাস্ট জিনিসটা কনভার্ট করা শিখবো। এখন একটু খেয়াল করে দেখি যে ভাইয়া আমাদের আহ, এখানে একটু দেখো যে
মোল সংখ্যার সূত্র কি ছিল? আয়তন ইন্টু মোলারিটি, তাই না? আমি যদি এখন নর্মালিটিতে যাইতে চাই, তাহলে কি দিয়ে গুণ দিতে হবে? ই দিয়ে গুণ দিতে হবে, তাই তো? তার মানে HCl এর আয়তন ইন্টু HCl এর মোলারিটি ইন্টু HCl এর নর্মালিটি, এরকম বিষয়টা। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো HCl এর যে আয়তন সেটা কত দাও? 40 cc, মানে 40 সেন্টিমিটার কিউব। ওকে, তা আমি 40 রাখলাম, কোনো সমস্যা নাই। মোলারিটি এবং তুল্য সংখ্যার গুণফলই তো নর্মালিটি, সেটাই তো এন দেওয়া এখানে, তাই না? তো আমি সেই মানটাই সরাসরি এখানে বসাইতে পারবো। H2SO4 এর জন্য দেখো আয়তন দেওয়া 30 cc রাখলাম। এখন কি বলা হয়েছে? মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, মোলারিটি মান দেওয়া আছে 1, এবং তার তুল্য সংখ্যা কত? তার ক্যাটায়ন কি? হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মানে 2, তাই না? আচ্ছা, তারপর নাইট্রিক অ্যাসিডের জন্য আসো। এটার ক্ষেত্রে কি হবে? একই রকম ভাবে আয়তন হচ্ছে 120 cc, মোলারিটি 0.1, এবং তার তুল্য সংখ্যা কত? সে যেহেতু একটা প্রোটন দিতে পারে, মানে একটা ক্যাটায়ন দেয়, সো 1। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, এখন নতুন যে দ্রবণটা তৈরি হবে, সেই নতুন দ্রবণের জন্য কি হবে? আয়তন ইন্টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। মোলারিটি তুল্য সংখ্যা মানে তো নর্মালিটি, সেটা তো আমাদের বের করতে হবে, তাই না? So, আমি আয়তন নিব, এবং নর্মালিটিতে যে ঘনমাত্রা বের হবে সেটা নিব, তাদের গুণফল নিব, তাহলে হচ্ছে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। এখন আমাকে বলো তো আয়তনের মানটা আসলে কত? তিনটা দ্রবণের আয়তনের যোগফল, তাই না? রাইট? তাহলে এটা তুমি বলতে পারো এই আয়তনটা হবে 40 + 30 + 120, মানে মোটমাট 190 cc হয়, তাই না? 190 cc হবে। এটা যদি তুমি বসায় দাও, তাহলে কিন্তু এস এন একটা মান পাবা, সেটাই আমাদের উত্তর হবে। এস এন এর মান পাওয়া যাচ্ছে 0.484, 0.484, এত নর্মাল। ওকে, এন দিয়ে প্রকাশ করা হয়। তো এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো আজকে লেকচার এই পর্যন্তই ছিল। তো আশা করি তোমরা ভাই লেকচারগুলো বুঝতে পারছো। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।